फ्रेंड्स আমরা আজকে নিউটনস ল এর যে পার্ট রয়েছে কলিশন বিটুইন টু বডিজ সেটা নিয়ে আজকে আলোচনা করব। কলিশন কাকে বলে, কলিশন কত টাইপের হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং দুটো বডির মধ্যে যদি কলিশন হয়, বিফোর কলিশন যদি তাদের ভেলোসিটি জানা থাকে, তাহলে আফটার কলিশন তাদের ভেলোসিটি কত হবে তার একটি এক্সপ্রেশন আমরা নিয়ে আসতে পারি। কলিশন বলতে আমরা কি বুঝি? ডিরেক্ট কন্ট্যাক্ট, ডিরেক্ট ইন্টারঅ্যাকশন, ডিরেক্ট কন্ট্যাক্ট ইন্টারঅ্যাকশন বলা ভালো। ডিরেক্ট কন্ট্যাক্ট যদি হয় বিটুইন টু মুভিং বডিজ or one initially at rest and other is at other in motion, কি রেস্ট বডির সাথে মুভিং বডির ডিরেক্ট ইন্টারঅ্যাকশন বা দুটোই মুভিং বডির মধ্যে ইন্টারঅ্যাকশন যদি হয় তাহলে তাকে আমরা বলছি কলিশন। কলিশনের ঘটনা আমরা তো প্রত্যক্ষ করি, গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে কলিশন হচ্ছে, ইলেকট্রন বিমের সাথে ইলেকট্রন ইলেকট্রনের সাথে কলিশন হচ্ছে, অ্যাটমের মধ্যে ইলেকট্রন তার অন্যান্য ইলেকট্রনের সাথে কলিশন ঘটাচ্ছে, ক্রিস্টালের মধ্যে বা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলো অন্য মলিকিউলের সাথে অন্য অ্যাটমের সাথে এবং নিজেদের ইলেকট্রনে কলিশন হয়। গ্যাস মলিকিউলগুলো যেমন হয়, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক কলিশনের ঘটনা দেখি। যখন ক্যারাম বোর্ডে স্ট্রাইকার, একটা স্ট্রাইকার যখন আরেকটাকে হিট করে, যখন আমরা তখন একটা কলিশন হয়। রাস্তায় অনেক সময় দুর্ঘটনা ঘটে, দুটো গাড়ির মধ্যে কলিশন হয়। এই কলিশন হওয়ার পরে কি কি ঘটনা ঘটতে পারে আমরা যা সব অনেক সময় ছোট্ট মার্বেল নিয়ে খেলি, আমরা এই মার্বেলকে নিয়ে একটার সাথে আরেকটাকে যে যখন কলিশন হয় তখনও তাদের মধ্যে কলিশন হয়। এই ঘটনাগুলো যারা সব বাচ্চা ছেলে যারা মার্বেল খেলে গ্রামে গঞ্জে আমরা দেখেছি যে অনেক সময় কি হয়, একটি মার্বেল দিয়ে আরেকটিকে যখন হিট করা হলো তখন কিন্তু একটা দেখা গেল চলে গেল, আর যেটি রেস্টে ছিল সেই জায়গায় যেটা মুভিং মার্বেলটি গিয়ে ওখানে রেস্টে এসে গেল। তো এগুলো কেন হয় প্র্যাকটিক্যালি সেগুলো কিন্তু ম্যাথামেটিক্যালি প্রুভ করা যায়। আবার খুব বড় একটা পাথরের মধ্যে যদি আমি একটা মার্বেলকে দিয়ে দিই থ্রো করি তাহলে দেখা যায় পাথরটা তো সরাই না, ওরা মার্বেলটা বাউন্স করে অপোজিট দিকে চলে আসে। এটা কেন হয় সেগুলো সমস্ত কিছুকে ম্যাথামেটিক্যালি আমরা এস্টাবলিশ করে দেখাতে পারি, কত ভেলোসিটিতে আসবে, সে অপোজিটে আসবে কি না। দুটো বডি দুটো আইডেন্টিক্যাল মাস বডির মধ্যে যদি হেড অন কলিশন হয়, হেড অন কলিশন মানে দুটো বডির মধ্যে যে কলিশন হচ্ছে দুটো লাইন অফ মোশন সেন্টার টু সেন্টার জয়েন করলে একটা লাইন পাওয়া যায়, তাহলে যে কলিশন সেটাকে বলা হচ্ছে হেড অন কলিশন। সেক্ষেত্রে দেখা যায় যে দুটো লাইট বডির মধ্যে কলিশন হলে তাদের ভেলোসিটি ইন্টারচেঞ্জ হয়। ইকুয়াল মাসের বডির মধ্যে যদি কলিশন হয় তাহলে তখন তাদের মোমেন্টাম বা ভেলোসিটি এক্সচেঞ্জ হয়। কি এই সকলগুলো ঘটে। ইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন আমরা আসলে কলিশন নিয়ে আলোচনা করছি, হেড অন কলিশন নিয়ে আলোচনা করছি। আরেকটি কলিশন হচ্ছে যেটা বলা হচ্ছে অবলিক কলিশন, কি সাইড কলিশন যেটাকে আমরা বলছি। তো কিভাবে আসবে সেই কলিশনগুলো আমরা এখানে ফিগারের মাধ্যমে এগুলোকে দেখাবার চেষ্টা করছি। তাহলে প্রথমত আমাদের যেটা আসছে কলিশন বিটুইন টু বডিজ, কলিশন বিটুইন টু বডিজ এর নিয়ে আলোচনা করব। আবার collision between two bodies যেটা লিখেছি হেডিং, collision between two rigid bodies। ধরা যাক m1 মাসের একটা বডি আর m2 মাসের একটা বডি, দুটো u1 ইনটু ভেলোসিটি নিয়ে যে লাইন একই লাইন বরাবর যাচ্ছে, এদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হলো, ডাইরেক্ট কন্টাক্ট হয়ে গেল। ডাইরেক্ট কন্টাক্ট হওয়ার পরে এই সেকেন্ড বডিটা ফার্স্ট বডিকে একটা ফোর্স দেবে, ফোর্স গিভেন বাই দ্য সেকেন্ড বডি অন ফার্স্ট বডি, ফোর্স অন ফার্স্ট বডি গিভেন বাই সেকেন্ড বডি। সাইমালটেনিয়াসলি এটা যদি অ্যাকশন বলি, the reaction force acting on the second body given by the first body, action একটার উপরে reaction অন্যটার উপরে। according to Newton's third law F2:1 reaction is equal to negative of action force। এটা নিউটনস থার্ড ল, কলিশনের সময় নিউটনস থার্ড ল অ্যাপ্লাই করা যায়। আর এই দুটোর মধ্যে যে কলিশন হলো তার একটা ইমপ্যাক্ট টাইম ধরা যাক ডেল্টা টি টাইমের মধ্যে ধরা যাক কলিশনটা হলো, এটা হচ্ছে টাইম অফ ইমপ্যাক্ট। আমাদের আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে ইম্পালস I is equal to force into time of impact, time of action, এটা হচ্ছে ইম্পালস। আবার ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম, এটাও আমরা জানি ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম, এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম mv মাইনাস mu। এই সকলগুলো আমাদের জানা আছে, পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা এগুলো জেনে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা যখন কলিশন বিটুইন টু রিজিড বডির কথা আসছি, তাহলে কলিশনকে আমরা কটা ভাগে ভাগ করি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।
আমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে ইম্পালসিভ ফোর্স কাজ করে। কলিশন হওয়ার সময় যেহেতু স্মল টাইমের মধ্যে ঘটনাটা ঘটে, তাই যে ফোর্সটা ওকে দেয় একে দেয় নিউট্রন স্থান যে ফোর্স, এগুলো হচ্ছে ইম্পালসিভ ফোর্স অ্যাক্টিং অন বডি ফর স্মল ডিউরেশন। কি এখানে আমরা যেটা করব কলিশনের ক্ষেত্রে, তাহলে কলিশনের টাইপস গুলো, collisions are two types. Number one, elastic collision, elastic, আর একটা হচ্ছে inelastic collision. Elastic collision and inelastic collision. এই elastic collision এ energy and momentum both are conserved. In elastic collision, momentum acts as energy. Momentum and energy. Energy বলতে মেকানিক্যাল এনার্জি, তাই না? এনার্জি বলতে মেকানিক্যাল এনার্জি। যেহেতু রিজিড, এখানে পোটেনশিয়াল এনার্জির কথা আসছে না। রিজিড বডির মধ্যে কলিশন হলে পোটেনশিয়াল এনার্জির ব্যাপার থাকবে না। এনার্জি এটাকে আমরা বলছি মেকানিক্যাল এনার্জি। এটা মেকানিক্যাল এনার্জি। Momentum and energy both are conserved. Both are conserved. Both are conserved. Energy both are conserved. In elastic collision এর ক্ষেত্রে, elastic collision কাকে বলবো? যেখানে elastic collision এর ক্ষেত্রে momentum এবং energy both are conserved. In elastic collision. In momentum and energy both are conserved, and in inelastic collision only momentum conserved. এখানে only momentum conserved. Only momentum conserved. Energy does not conserve, but energy is not conserved. Some amount of energy is lost during collision. Energy lost during collision. Energy lost. Some of the energy is converted into sound, heat, etc. Energy lost during collision. During collision. Energy loss, losses কি লিখব? Energy losses during collision, তাই তো? During collision. এটা বলা হলো inelastic collision. হ্যালো, আমরা এখানে একটা কলিশনের কথা বললাম, যেখানে দেখা গেল কি যে কলিশন হচ্ছে দুই রকমের, একটা ইলাস্টিক, একটা ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশন এনার্জি and momentum both are conserved, or in inelastic collision energy momentum is conserved but energy not conserved. Some amount of energy is lost during collision. এখন এই কলিশনের এনার্জির দিক থেকে আবার টাইপ অফ কলিশন, আবার দুই রকমের কলিশন অনেক সময় আমরা বলে থাকি। একটা হচ্ছে হেড অন কলিশন, আরেকটি কলিশন আছে অবলিক কলিশন। হেড অন কলিশন and oblique collision. হেড অন বলতে এখানে কি বলা হয়? হেড অন বলতে লাইন অফ সাইড কলিশন, যদি সেন্টার টু সেন্টার একই লাইন মোশন থাকে, রিলেটিভ মোশন এদের মধ্যে যদি একই লাইনে হয়, তখন যে কলিশনটা হবে সেটা হচ্ছে হেড অন কলিশন। আর যদি সাইডের থেকে হয়, যে এর সেন্টার এই লাইন অফ মোশন হয়তো অন্য একটা দিকে, অর্থাৎ এই দিকে এর মোশন আর এর মোশন এই দিকে, তো এদের মধ্যে যখন কলিশন হলো সাইড থেকে যদি হয়,
তাহলে একই লাইনে যদি তাদের মোশন না থাকে তাহলে সাইডের মধ্যে কলিশন হয়, এরকম সাইড থেকে হয়তো কলিশন করে বেরিয়ে গেল, কি তখন দেখা যাবে যে কলিশনের পরে একটা বডি এদিকে চলে গেল, একটা বডি এদিকে চলে গেল, কি কলিশনের আগে এরকম ভাবে যাচ্ছিল, কলিশনের পরে কি হবে, এরা ডিফারেন্ট ডিরেকশনে যাবে। আর এদের কলিশনটা হবে একই লাইন বরাবর হবে, সেম লাইনে যদি তোমার কলিশনটা হয়, আফটার কলিশন বিফোর কলিশন এরা সেম লাইনেই যদি থাকে তাহলে তোমার এটা তখন হয়ে যাবে হেড অন কলিশন। আর যদি দেখা যায় এরকমের হয়, একটা বডি আছে, একটা বডি এসে একে হিট করলো, একে হিট করার পরে এই বডিটা এদিকে চলে গেল আর এটা এদিকে চলে গেল, তার মানে নিশ্চয়ই এটা অবলিক কলিশন হচ্ছে, এটা হেড অন কলিশন তখন হবে না। ডিফারেন্ট ডিরেকশনে যদি আফটার কলিশন যদি সেম লাইনে না থাকে, মোশন লাইন অফ মোশন যদি চেঞ্জ হয় তখন তাকে বলা হবে অবলিক কলিশন। আর হেড অন কলিশনে লাইন অফ মোশনটা একই থাকবে। এখানে আমরা যে ছবিটা দেখিয়েছি এই দুটো বডি একই লাইন বরাবর আসতে কি কলিশন হলো, যে তারা আবার ওই লাইনেই যেতে থাকলো, এটা হচ্ছে হেড অন কলিশন, এটা হচ্ছে হেড অন কলিশন। এখানে যেটা আলোচনা করছি এটা হচ্ছে হেড অন কলিশন। এটি হেড অন কলিশন, আমরা যেটা করছি হেড অন কলিশন। আমরা কলিশনকে তাহলে দুটো পার্টে ভাগ করতে পারলাম। একদিক থেকে হচ্ছে কি যে কলিশনের সময় এনার্জি আর মোমেন্টাম কি ব্যাপার থাকে, আর একদিক থেকে আমরা বললাম যে head on collision in elastic or inelastic energy momentum both are conserved. In inelastic collision though momentum conserved but energy is not conserved, some amount of energy is lost during collision as heat, sound, light, etc. and এই ধরনের কলিশনকে আমরা হেড অন এবং অবলিক কলিশন বলে দুটো কলিশনে ভাগ করা হলো। এখন যেহেতু এই দুটো কলিশন যে কোনো টাইপের কলিশন হোক না কেন আমরা মোমেন্টামটাকে কনজার্ভ করতে পারি যদি এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট না করে। Whenever there is no external force acting on a body, then total momentum of the system of particle is constant, total energy constant হবে যদি ইলাস্টিক কলিশন হয়। তাহলে আমরা ফার্স্টে হেড অন কলিশন ইলাস্টিক কলিশন ধরে আফটার কলিশন ভেলোসিটি কে কত পাবে সেটা আমরা ক্যালকুলেট করব। এখন আমরা চলে আসছি হেড অন কলিশনে ভেলোসিটি অফ দ্য বডি আফটার কলিশন আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। ভেলোসিটি অফ দ্য বডি আফটার কলিশন। কলিশনের আগের যে মোমেন্টাম এবং পরের মোমেন্টামটা যেহেতু কনজার্ভ, সুতরাং কনজারভেশন অফ মোমেন্টাম আমি অ্যাপ্লাই করতে পারবো। আর যদি ইলাস্টিক কলিশনের কথা বলি তাহলে এনার্জিটাও কনজার্ভ থাকবে এই রকমের কলিশনের ক্ষেত্রে। ইলাস্টিক কলিশন হলে এনার্জিও কনজার্ভ থাকবে। তো আমরা এখানে ফার্স্টে যেটা করতে চাইছি সেটা হলো হেড অন কলিশন এবং এটা ইলাস্টিক কলিশনও বটে। হেড অন ইলাস্টিক কলিশন নিয়ে আমরা ভাবছি। আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হেড অন কলিশন ইলাস্টিক। আমরা চলে আসি ইলাস্টিক কলিশনের জন্য। এটা যেটা ডিফল্ট আছে ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন আমাদের ইনিশিয়াল মোমেন্টাম ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ইনিশিয়াল মোমেন্টাম যদি একই লাইনে আর ভেক্টর ফর্মে লেখার কোনো প্রয়োজন হবে না। m1 u1 ফার্স্ট বডির মোমেন্টাম, সেকেন্ড বডির মোমেন্টাম m2 u2, এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম। এটা যে মোমেন্টাম বিফোর কলিশন, ইনিশিয়াল মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম of the system, of the system, এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম কি ইনিশিয়াল, এটা বিফোর কলিশন। ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম এটা বিফোর কলিশন, এটা হচ্ছে বিফোর কলিশন, কলিশনের আগের মোমেন্টাম। আফটার কলিশন যে মোমেন্টাম, এখানে কলিশনটা ঘটে গেল ডেল্টা টি টাইমে, যদি এই কলিশনটা ঘটে তখন আমরা বলেছি প্রথম বডি সেকেন্ডের উপর একটা ফোর্স দিবে
আর সেকেন্ড বডি ফার্স্টের উপর একটা ফোর্স দিলে এই দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট হবে কি নিউটন স্থান অনুযায়ী F1 2 is equal to minus F2 1 ঠিক আছে এটা নিউটন স্থান তাহলে এটা হলো ইনিশিয়াল মোমেন্টাম ফাইনালি এই বডিটার ভেলোসিটি আর এই বডিটার ভেলোসিটি গুলো ধরে নিয়েছি v1 আর v2 মাস তো পাল্টাচ্ছে না এটা m2 মাসের এটা m1 মাসের বডি তাহলে p ফাইনাল হবে m1 v1 প্লাস m2 v2 এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম অফ দা সিস্টেম এটা ইনিশিয়াল এর জায়গায় এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম of the system final momentum of the system after collision final momentum of the collision after collision এর যে পর যে মোমেন্টাম সেটাকে আমরা বলছি ফাইনাল মোমেন্টাম এরপরে আমরা যেটা আসবো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ফাইনাল কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন দেখি তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি EI ইনিশিয়াল কাইনেটিক এনার্জি EI equal to half m1 u1 square plus half m2 u2 square আর ফাইনাল কাইনেটিক এনার্জিটা হবে এই ফাইনাল half m1 v1 square plus half m2 v2 square এটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর এটা ফাইনাল কাইনেটিক এনার্জি initial kinetic energy of the system and the final kinetic energy of the system এ এখানে দুটো বডি অফ মাস m1 and m2 এটা পেয়ে গেলাম আমরা কনজারভেশন অফ এনার্জি এন্ড মোমেন্টাম বোথ আর কনজার্ভ in elastic collision এই দুটো এবং এই দুটো কনজার্ভ থাকবে for elastic collision energy and momentum both are conserved elastic collision এর ক্ষেত্রে আমরা নিচ্ছি নাম্বার 1 p initial is equal to p final and kinetic energy are also conserved initial momentum also final momentum যদি হয় তাহলে m1 u1 plus m1 u2 m2 u2 is equal to m1 v1 plus m2 v2 এখান থেকে m1 যদি কমন নেওয়া যায় তাহলে u1 minus v1 is equal to v2 and m2 যদি কমন নেওয়া যায় m2 কমন তাহলে v2 minus u2 হবে এখান থেকে একটা ইকুয়েশন পেলাম এই ইকুয়েশনটাকে নাম দিয়ে দেওয়া যাক নাম্বার 1 ইকুয়েশন বলে এটি নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 এই ইকুয়েশনটাকে আমরা নাম দিচ্ছি নাম্বার 5 ইকুয়েশন নাম্বার 5 এবারে মোমেন্টাম এনার্জি ইলাস্টিক কন্ডিশনের ক্ষেত্রে এনার্জিটা কনজার্ভ থাকে তাহলে এনার্জি যদি কনজার্ভ থাকে তাহলে E ইনিশিয়াল is equal to E final E initial equal to E final যদি করি তাহলে যেটা আসবে ভ্যালুগুলো লিখে নেই E initial এর ভ্যালু half m1 u1 square plus half m2 u2 square is equal to half m1 v1 square plus half m2 v2 square এখান থেকে half m1 টা যদি কমন নিই half গুলো ক্যান্সেল হয়ে যাবে যদিও u1 square minus v1 square is equal to half m2 কমন নিলে এখানে আসবে v2 square minus v2 square এখন এটাকে
এটাকে হাফ আর এই হাফ ক্যান্সেল হয়ে গেল, হাফ দিয়ে ডিভাইড করলাম। আর a1 ইনটু এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা ভাঙা যাবে। এটা u1 প্লাস v1 ইনটু u1 মাইনাস v1 এরকম লেখা যায়। এটাকে আমি আগে পরেও লিখতে পারি, আর মাইনাসটা আগে পরে প্লাস, আমার দেখতে সুবিধা হবে, আমি তার জন্য লিখছি মাইনাস পরে প্লাস লিখছি। ইজ ইকুয়াল টু m2 ইনটু এটাকেও লেখা যায় a প্লাস b ইনটু মাইনাস b, কিন্তু মাইনাসটা প্রথমে লিখছি v2 মাইনাস u2 ইনটু v2 প্লাস u2 v2 প্লাস u2। এটা আমরা করে নিলাম। এরপরে এইখানে যে টার্মটা এসেছে, এই যে টার্মটা আর এই টার্মটা দেখো এখানে রয়েছে, এই টার্মটা এবং এই টার্মটা, এই টার্মটা এবং এই টার্মটার সাথে এটা ইকুয়াল, এর ভ্যালুটা আর এটাকে নাম্বার 6 বলে দিয়ে যদি ডিভাইড করে যায়, এই ইকুয়েশনটার নাম দিলাম নাম্বার 6 ইকুয়েশন। এখন ইকুয়েশন 6 কে ইকুয়েশন 6 কে যদি ডিভাইড করি বাই ইকুয়েশন 5 দিয়ে, তাহলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে m1, এটাকে যদি ডিভাইড করলে এটা আমরা ক্যান্সেল হয়ে যাবে, ওটা লিখছি না, বুঝে নেবে, ক্যান্সেল হয়ে গেল, কারণ এই টার্মটার সাথে এই টার্মটা ক্যান্সেল করে ডিভাইড করলে পড়ে থাকবে u1 মাইনাস v1 প্লাস v1 is equal to u2 প্লাস v2 প্লাস u2 প্লাস u2। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে u1 মাইনাস u2 সমান v2 মাইনাস v1, অর্থাৎ velocity of approach before collision is equal to velocity of separation after collision, relative velocity of approach। এটা বলা হয় relative velocity of approach, পরস্পর কাছে আসছে যে ভেলোসিটিতে আর কত ভেলোসিটিতে দূরে চলে যাচ্ছে, relative velocity of separation, এই দুটোর ম্যাগনিটিউড ইকুয়াল হবে। এখন কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বলে একটি কথা রয়েছে, এই দুটোর রেশিওটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এখানে সেটা 1 আসছে। এটা হচ্ছে relative velocity of approach or relative velocity of approach relative velocity of approach is equal to relative velocity of separation, relative velocity of approach is equal to the relative velocity of separation, relative velocity of separation relative velocity of approach is equal to relative velocity of separation for elastic collision। আমরা দেখে নিলাম relative velocity of approach is equal to relative velocity of separation। আমরা যেটা পেলাম রেজাল্ট, তাহলে কি পাওয়া গেল যে ইলাস্টিক কলিশন হেড অন কলিশনের কথা আমরা আলোচনা করছিলাম, যেখানে দেখা গেল যে দুটো মাস বডি যাদের মাস m1 আর m2, একটা u1 ভেলোসিটিতে এবং অন্যটা u2 ভেলোসিটিতে একই লাইন বরাবর মুভ করছে। এখন যদি দেখা যায় যে u2-র ভেলোসিটিটা u1 থেকে একটু বেশি হয়, তাহলে পিছনের বডিটা এসে সামনের বডিটার সাথে একটা কলিশন হবে। কলিশনের সময় ফার্স্ট বডি সেকেন্ড বডির উপর এবং সেকেন্ড বডি ফার্স্ট বডির উপর একটা ইম্পালসিভ ফোর্স দেবে, বাইরে থেকে কোনো ফোর্স না অ্যাক্ট করলেও। এখন এই কলিশনের সময় যে ফোর্সগুলো ইম্পালসিভ ফোর্স, কারণ লার্জ ফোর্স অ্যাক্টিং অন টু বডিজ ফর স্মল ডিউরেশন, এখানে অ্যাকশন ফোর্স ইকুয়ালস টু রিঅ্যাকশন, সেটা দেখিয়েছি F1 ইকুয়াল টু মাইনাস F1 ইকুয়াল বাট অপোজিট ইন ডিরেকশন। আমরা ধরে নিলাম কলিশনের পরে ফার্স্ট বডির ভেলোসিটি v1 এবং সেকেন্ড বডির ভেলোসিটি হলো v2,
তাহলে ইলাস্টিক কলিশন হলে মোমেন্টাম অ্যান্ড এনার্জি বোথ আর কনজার্ভ, দেয়ারফোর P initial is equal to initial momentum of the system of particles before collision, যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে m1 u1 plus m2 u2, and final momentum of the system of particles, that is momentum after collision, is m1 v1 plus m2 v2. এটা এই মোমেন্টামে মিস করে গেছে। নেক্সট আসছে কাইনেটিক এনার্জির যে কথা, এনার্জির যে এক্সপ্রেশনের কথা। এনার্জি u1 ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ দ্য ফার্স্ট বডি m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার সেকেন্ড বডি, তার টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম ইনিশিয়ালি, অ্যান্ড ফাইনাল কাইনেটিক এনার্জি এবং আফটার কলিশন কাইনেটিক এনার্জি হাফ m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার পেয়ে গেলাম। যেহেতু এটা ইলাস্টিক কলিশন ধরে নেওয়া হচ্ছে, তাহলে এবং এক্সটার্নাল ফোর্স কোনো নেই, সিন্স external force, net external force is zero, only interacting force acting between them during collision. Therefore, we can apply the conservation of linear momentum. From conservation of linear momentum, when F external is equal to 0, if P initial equal to P final, P initial equals to P final আমরা করে নিলাম। P initial equals to P final করে যে রেজাল্টটা পাওয়া গেল সেটা এখানে লেখা হয়েছে। P initial equals to P final, external force এখানে 0, net external force এখানে 0। conservation of linear momentum টাকে অ্যাপ্লাই করে m1 u1 plus m2 u2 equal to m1 v1 plus m2 v2 এই দুটোর ভ্যালু এখানে পুট করে নেওয়া হয়েছে। এখানে পুট করার পরে এই রেজাল্ট পাওয়া গেছে। এটাকে অ্যারেঞ্জ করেছি, m1 টাকে কমন নিয়েছি, u1 এটাকে u1 এদিকে এসে গেল, এটা রাইট সাইডে নিলাম, একটা ইকুয়েশন পেলাম। পরে কাইনেটিক এনার্জিকে ইকুয়েট করছি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জিকে ইকুয়াল করা হলো। এই দুটো থেকে আমরা এখানে আরেকটা এক্সপ্রেশন পেলাম। এখান থেকে মোমেন্টামটাকে ইকুয়াল করে পেয়েছি এটা, আর এনার্জি যেটাকে ইকুয়াল করে পরে যেটা পাওয়া গেল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি দুটো বডির ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি। এখান থেকে হাফ m1টা কমন নিয়ে নিলাম, m1টা কমন নিলে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়ালস টু এখানে m2 কমন নিলাম, হাফ গুলো ক্যান্সেল হয়ে গেল, v2 স্কয়ার মাইনাস c2 স্কয়ার। সেখান থেকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b হয়, আমরা আগে পরে লিখছি। এটাও a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা আগে পরে লিখলাম। এই টার্মটা এখানে রয়েছে, এই টার্মটার ভ্যালুটা যদি এটা এখানে পুট করতাম তাহলে এই টার্মের সাথে ক্যান্সেল হতো, আমি ডিভাইড করে ক্যান্সেল করলাম, তাহলে এই টার্মটা ইকুয়ালস টু এই টার্মটা পড়ে থাকলো। এখান থেকে u1 মাইনাস u2 is equal to v2 minus v1। এটাকে বলা হয় রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ এবং রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন। এটা বিফোর কলিশন আর আফটার কলিশন। এটা ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে একটি রিলেশন এলো। ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে যেটা হয় রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ is equal to relative velocity of separation। মানে এই রেশিওটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ is equal to relative velocity of separation। এই যে রেশিও যেটাকে আমরা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বলি, that is E coefficient of restitution, the coefficient of restitution, coefficient of restitution is E equal to E, that is E equal to coefficient of restitution E equal to 1। এটাকে কন্ডিশনাল ফর্মের যে ভেলোসিটি এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, যেটাকে আমরা এখানে লিখতে পারি ভেলোসিটি দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি অফ সেপারেশন আফটার collision, the ratio of the velocity of separation after collision, that is v2 minus v1 divided by e1 minus e velocity of approach, e1 minus e2 before collision। Coefficient of restitution is defined as the ratio of the velocity of separation after collision divided by velocity of approach before collision। এটাকে অনেক সময় আমরা এই ফর্মে লিখতে পারি, e is equal to minus the first term in v1 minus v2 whole divided by e1 minus u2। কিছুটা v by u নেগেটিভ, মিররের যে ম্যাগনিফিকেশনের ফর্মুলার মতো কিছুটা। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট
Coefficient of restitution এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালুটা e equal to 1 পাওয়া গেল এখানে ফর ইলাস্টিক কলিশন e equals to 0 এই ইলাস্টিক বা পারফেক্টলি ইলাস্টিক এটা হচ্ছে ইলাস্টিক পারফেক্টলি ইলাস্টিক হচ্ছে perfectly for inelastic collision for perfectly inelastic collision perfectly inelastic collision আর এটা 0 আর 1 এর মাঝামাঝি হবে 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট এই কন্ডিশন হচ্ছে ফর পার্টলি ইলাস্টিক or partly inelastic collision for partly elastic or inelastic or partly inelastic collision partly inelastic collision অর্থাৎ এই যেটা লিমিটিং ভ্যালু দাঁড়ালো 0 থেকে বড় বা তার ইকুয়াল আর 1 এর থেকে ছোট বা তার ইকুয়াল this is the limiting value of the coefficient of restitution it is the ratio of the relative velocity of